আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার। বিএনপির প্রতিনিধি দলকে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অথবা ইউনূসের সঙ্গে বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিএনপি। বলছে সাম্প্রতিক ঘটনায় দায় এড়াতে পারে না সরকার। এছাড়া অপারেশন ডেভিল হান্টকে অহেতুক হয়রানি না করার আহ্বানও জানিয়েছেন দলটি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে তার বাসভবন যমুনায় আসে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সেখানে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। ৭:৩০ পর্যন্ত চলে এ বৈঠক। পরে বিএনপি মহাসচিব জানান, দেশের চলমান পরিস্থিতি নিয়ে তারা প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগ জানিয়েছেন। এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। বিএনপি মহাসচিব আরও জানান, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যে সরকার কাজ করছে বলে তাদের জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোডম্যাপও দেয়া হবে শিগগির। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে যে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি, সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি, জনগণও প্রত্যাশা করছে। ডেভিল হান্ট অভিযানে কোনো নিরাপরাধ মানুষ যেন হয়রানি না হয়, বৈঠকে সে আহ্বানও জানিয়েছে বিএনপি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৬ সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শনিবার। এ তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, অপারেশন ডেভিল হান্টে কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘন হবে না। সোমবার সন্ধ্যায় বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এতে আলোচনা হয় আগামী নির্বাচন ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, ৬ সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে জাতীয় ঐক্যে পৌঁছাতে চায় সরকার। সে লক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে। ১৫ই ফেব্রুয়ারি কনসেনসাস কমিশন, ঐক্যমত্য কমিশনের প্রথম মিটিংটা হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে। যেই ৬টা কমিশনে যেই রিপোর্টগুলো এসছে, সেই রিপোর্টগুলো নিয়ে প্রথমবারের মতো প্রত্যেকটা যারা যারা পলিটিক্যাল পার্টি আছেন তাদের সাথে কথা ডায়ালগটা শুরু হবে। প্রেস সচিব আরও জানান, দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। অপারেশন ডেভিল হান্টে মানবাধিকার লঙ্ঘন হবে না বলেও আশ্বাস দেন তিনি। যাদের এগেনস্টে সুস্পষ্ট অভিযোগ আছে ক্রাইমের, তাদেরকেই এই অপারেশন ডেভিল হান্টের আওতায় আনা হচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। এই ব্যাপারে আমরা খুবই সিরিয়াসলি মনিটর করা হচ্ছে। কোনো ধরনের কোনো হিউম্যান রাইটসের কোনো ভায়োলেশন আমরা চাই না হোক এবং হবেও না। সারা দেশে সহিংসতা বন্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সরকার। পলিটিক্যাল পার্টিগুলোর মিটিং হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৌহিদি জনতার নামে আহাম্মকি বা উগ্রতা শান্তি বিনষ্টের কারণ হতে মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে জুলুম করা থেকে বিরত থাকার আহ্বান জানান মাহফুজ আলম। অভ্যুত্থানের পক্ষে থাকলেও মব বন্ধের আহ্বান জানান মাহফুজ। বলেন, এরপর কেউ মব করলে তাদের ডেভিল হিসেবে চিহ্নিত করা হবে। এখন কেউ মব চালালে বন্ধের অনুরোধ করা হবে না, আইনের মাধ্যমে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, কথিত আন্দোলন বা মব এখন থেকে শক্ত হাতে প্রতিরোধ করবে সরকার। রাষ্ট্রকে অকার্যকর ও ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা।
প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে কথা জানান তিনি। প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার সার্বিক মনোন্নয়নের লক্ষ্যে গঠিত কনসালটেশন কমিটির রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর এই সংবাদ সম্মেলনে জানানো হয় প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার ৮টি বিষয় শতাধিক সুপারিশ করা হয়েছে। সুপারিশের মধ্যে রয়েছে শ্রেণীকক্ষের শিক্ষকের বিপরীতে ৩০ জনের বেশি শিক্ষার্থী হবে না, সহকারী শিক্ষক পদ বিলুপ্ত, শিক্ষক হিসেবে কর্মজীবন সূচনার পর সিনিয়র শিক্ষকের পদোন্নতি পাবে, অভিযোগ জানানোর জন্য হটলাইন চালু, নিরপেক্ষ তদন্ত ও ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা, সুযোগ বঞ্চিত শিশুদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার সুপারিশ। প্রাথমিক শিক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সবচেয়ে কম আলোচিত হয়। সুতরাং আমরা চাবো যেটা সবচেয়ে বেশি গুরুত্ব পাক, এবং সেটা আমার জন্য আসার কথা যে উনি আমাদের যে দায়িত্বগুলো পড়বে সুপারিশসমূহ বাস্তবায়ন করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে উনি একটা ইতিবাচক ভূমিকা পালন করবেন। বিদ্যালয় বহির্ভূত ঝরে পড়া শিশুদের কার্যসূচির জন্য উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নেতৃত্বে প্রতিষ্ঠিত দক্ষ এনজিওদের সহযোগিতার মাধ্যমে কার্যকর মডেল তৈরি করতে হবে। ২৪ ঘন্টায় সারা দেশে ১,৫২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে। এদের মধ্যে অপারেশন ডেভিল হান্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৩৪৩ জনকে, আর অন্যান্য মামলা ও ওয়ারেন্ট গ্রেপ্তার করা হয়েছে ১,১৭৮ জনকে। দ্বিতীয় দিনে রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত গাজীপুরের ৫ থানা এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় সিরাজগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলাম সহ গ্রেপ্তার হয়েছে ২১ জন, বাকিরা বিভিন্ন মামলার আসামি। এ নিয়ে ২ দিনে গাজীপুরে গ্রেপ্তার হয়েছে ১৮০ জন। সারা দেশে আপনার অপারেশন ডেভিল হান্ট চলছে, সেই ধারাবাহিকতায় আমাদের এখানে এই অপারেশন চলছে। অপারেশন ডেভিল হান্টের আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যের ভিত্তিতে এই ৬১ জন গ্রেফতার হয়েছেন। খাগড়াছড়িতে গ্রেপ্তার হয়েছে ৪ আওয়ামী লীগ নেতাসহ ১২ জন। এর মধ্যে দীঘিনালায় ৬ জন, গুইমারায় ৪ এবং সদর ও মহালছড়িতে রয়েছে ২ জন। রাজশাহী সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি নয়ন শেখ সহ গ্রেপ্তার হয়েছে ৪ জন। সবার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সিলেটে ছাত্র আন্দোলনে হামলা, হত্যাসহ নানা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া যৌথ অভিযানে হবিগঞ্জে ২, নোয়াখালীতে ৪ এবং বাগেরহাটে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত করেছে কেন্দ্র। সোমবার সন্ধ্যায় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিবের স্বাক্ষরিত নোটিশে এই স্থগিতাদেশ জানানো হয়। নোটিশে বলা হয়েছে ৮ ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২৮৪ সদস্যের জেলা কমিটি গঠনের পর নেতা কর্মীদের মাঝে বিভক্তি তৈরি হয়। এর জেরে সোমবার পদবঞ্চিতরা বিক্ষোভ করেন। এতে যমুনা সেতু ও মহাসড়কের ২ পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ২ দফা এই কর্মসূচি পালন করা হয়। এসব ঘটনায় শৃঙ্খলা রক্ষায় জেলা কমিটি বাতিলের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় কমিটি। প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, কিন্তু আমরা বলতে চাই সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার ও সাবেক এমপি আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাজধানীর আলাদা এলাকা থেকে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার তালিবুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় রাজধানীর সোবহানবাগ থেকে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। তিনি একাধিক মামলার আসামি। এদিকে সোমবার রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে হবিগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
প্রায় ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী দীপু মনি ও তার স্বামী তৌফিক নিয়াজের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এই কথা জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন দীপু মনি। এছাড়া বিভিন্ন ব্যাংকের ২৮টি হিসাব প্রায় ৬০ কোটি টাকা সন্দেহজনক লেনদেন করেছেন। আরেক মামলায় তার স্বামী তৌফিক নিয়াজের সঙ্গে দীপু মনিকেও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে পরস্পর যোগসাজশে প্রায় ২ কোটি টাকার অবৈধ আয়ের সন্ধান পেয়েছে দুদক। রমজান সামনে রেখে চট্টগ্রামে পর্যাপ্ত ছোলা আমদানি হয়েছে। এর প্রভাবে গেল ২ মাসে ছোলার দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। ব্যবসায়ীরা বলছেন বিশ্ব বাজারে ছোলার দাম কমায় ও নতুন আমদানিকারক আশায় প্রভাব পড়েছে। কিছুদিন পর শুরু হবে রমজান মাস। রোজায় ইফতারের বড় অনুষঙ্গ ছোলা। গেল রমজানে ছোলার দাম ছিল বেশ চড়া, তবে এবার দাম অনেক কম। খাতুনগঞ্জে গেল ২ মাসে কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে ছোলার দাম। বর্তমানে পাইকারিতে ছোলার কেজি ৯০ টাকা। ছোট এবং মাঝারি ধরনের আমদানিকারকরা সমান সুযোগ ব্যাংক থেকে পাচ্ছেন, সেই কারণে হাত বেড়েছে, প্রতিযোগিতামূলক বাজার হয়েছে, সেই জন্য বাজারও দাম কমা শুরু করেছে। মানভেদে ছোলার বাজার এই মুহূর্তে আছে ৯০ থেকে ১০০ টাকার মধ্যে। ব্যবসায়ীরা জানান, এতদিন যে ছোলা $৮৮০ আমদানি হতো, এখন তা নেমে এসেছে $৭০০। তাদের অভিযোগ, গেল কয়েক বছর অসাধু আমদানিকারকদের হাতে জিম্মি ছিল সবাই। এছাড়া ছোলার মৌসুমে রোজা হওয়ায় খরচ কমেছে। ওনাদের সাথে আমাদের সিজন অনেক সময় মিলে না আর কি, কারণ প্রতি বছর রমজান আস্তে আস্তে যে দিনের একটা ১৫-২০ দিন এদিক সেদিক হয়ে যায়, এটা হয়ে একটা সময় এটা বড় একটা গ্যাপ হয়ে যায়। তো এবার এই সিজন ওনাদের সাথে আমাদের মিলবে এবং যার কারণে আপনার চনা টনার মাল অন্যান্য বছরের চেয়ে এবার অনেক বেশি ভালো হবে। গেল বছর চট্টগ্রাম সমুদ্র বন্দরে ছোলা এসেছিল ১.৫ লাখ টন, আর গেল ৭ মাসে আমদানি ১,৪০,০০০ টন। ইতিমধ্যে প্রায় ১,৪০,০০০-এর উপরে ছোলা আমদানি হয়ে গেছে, কিন্তু আমাদের হাতে কিন্তু এখনো আরও ৫ মাস বাকি আছে। সুতরাং আমার মনে হয় যে এবারও ছোলার আমদানির পরিমাণ কিন্তু গত বছরের তুলনায় দ্বিগুণ পরিমাণ হবে। ছোলা ছাড়াও এবার পর্যাপ্ত ডাল জাতীয় পণ্য আমদানি হয়েছে। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ২ চিকিৎসক ও ৩ নার্স নিয়োগ পেলেও অস্তিত্বই নেই হাসপাতালের। মাগুরার বের-ইল পলিতা ইউনিয়নে ২০ শয্যার হাসপাতালের জন্য ২০১৩ সালে নিয়োগ হয় এই লোকবল। তবে অনুমোদনের ২ দশকে হাসপাতালের জমি অধিগ্রহণ হয়নি। এদিকে জেলা সদর থেকে ৩০ কিলোমিটার দূরের প্রত্যন্ত ইউনিয়নে হাসপাতাল না হওয়ায় ভোগান্তিতে এলাকাবাসী। প্রায় ২ যুগ আগে মাগুরার বেরোল পলিতা ইউনিয়নের ২০ শয্যার হাসপাতাল নির্মাণের অনুমোদন আসে, তবে এত বছরেও হয়নি হাসপাতাল। স্থানীয়রা বলছেন, আশেপাশে উন্নত চিকিৎসার সুযোগ না থাকায় তাদের ছুটতে হয় ৩০ কিলোমিটার দূরের মাগুরা সদর হাসপাতালে। যশোর বা নড়াইলেও যান অনেকে। অসুস্থ হয়ে গেলে আমাদের খুবই বিপদ। সমস্যা হলে ফরিদপুর নিতে হয়, আর নাই যশোর নিতে হয়। সেজার করতে যেতে হয় মাগুরা, একটা বাচ্চা কাচ্চার অনেক রকমের অসুবিধা হয় মায়েদের। একটা কথা শুনছিলাম যে একটা হাসপাতাল হবে, উপর থেকে লোক আসে, এখানে ওখানে যায়, জায়গা দেখে, আসে যায়, চলে যায়, এইটুকু আমরা জানি। অবকাঠামোগত কোনো হসপিটাল দেখি নাই, তবে শুনে আসছি এই হসপিটালের পক্ষ থেকে ডাক্তার নার্সরা বেতন উঠায় খায়। হাসপাতালের জন্য এখন পর্যন্ত জমি অধিগ্রহণ না হলেও ২০১৩ সালে হাসপাতালের জন্য ২ জন চিকিৎসক ও ৩ জন নার্স নিয়োগ দেওয়া হয়। তারা সংযুক্তিতে অন্য স্বাস্থ্যকেন্দ্রে কাজ করছেন। হাসপাতাল স্থাপনের বিষয়ে বারবার জানিয়েও সুফল মেলেনি, বললেন সিভিল সার্জন। আমরা বারবার বিভিন্ন দপ্তরে এবং মন্ত্রণালয়ে চিঠি লিখি, কিন্তু আমাদের যে ডাক্তার বা নার্স আছে তারা বিভিন্ন জায়গায় সংযুক্তি থেকে চাকরি করে এবং এলাকাবাসী সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তো আমরা ইতিমধ্যে আবারও পত্র লিখেছি। অনুমোদনের ২ যুগেও হাসপাতাল না হওয়ায় চিকিৎসা নিয়ে ভোগান্তিতে ইউনিয়নের প্রায় ৩০,০০০ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরও জানাতে মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল, অনুমোদন থাকার পরও কেন হাসপাতালের নির্মাণে জটিলতা? আসলে আপনি যেমনটি প্রতিবেদনে দেখছিলেন, স্থানীয় এলাকাবাসী কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। বিশেষ করে বেরুল পলিতা ইউনিয়নের সেখানে যে গর্ভবতী মায়েরা রয়েছেন
তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন তাদের এই স্বাস্থ্যসেবা নিয়ে। মাগুরা শহর কিন্তু এই প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে অনেক দূরে হওয়ার কারণেই তাদের চিকিৎসা সেবা পেতে অনেক সময় ব্যাহত হচ্ছে। কারণ হিসাবে তারা বলছেন যে এখান থেকে অনেক দূরে হওয়ার কারণে তাদের চিকিৎসা সেবা তারা ঠিক মতন পান না, যে গর্ভবতী মায়েরা রয়েছে। বিশেষ করে গর্ভবতী মায়েদের পাশাপাশি যে বয়স্ক ও শিশুরা রয়েছেন তাদেরও কিন্তু অনেক সময় চিকিৎসা সেবা পেতে বিপাকে পড়তে হয়। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমি সিভিল সার্জন সূত্রে একটি বিষয় জানতে পেরেছিলাম। তারা আমাকে জানিয়েছেন যে মাগুরা সদরের আরেকটি স্থান আলোকদিয়া পুকুরিয়া নামক স্থানে, সেখানেও কিন্তু এই বিশ্বজা হসপিটালের একটি অনুমোদন আছে। সেখানে 3 একর জায়গা রয়েছে, অথচ সেখানে কোনো ডাক্তার ও কর্মী নিয়োগ নাই। অথচ এর উল্টো চিত্র কিন্তু বেরোলপল্লিতা ইউনিয়নে, সেখানে ডাক্তার ও নার্স রয়েছে কিন্তু সেখানে কোনো অবকাঠামোগত উন্নয়ন নয় এবং সেখানে কোনো ভূমি অধিগ্রহণ হয়নি। তো আমি এই বিষয়ে কথা বলেছিলাম মাগুরা সিভিল সার্জন এর সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে তারা জমি অধিগ্রহণ না হওয়ার কারণে কিন্তু তাদের এই জটিলতা সৃষ্টি হয়েছে। তিনি জানিয়েছেন যে তারা সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ে তারা চিঠি পাঠিয়েছেন। সেই মন্ত্রণালয় থেকে তারা আশা করছেন যে অতি দ্রুতই এর সমাধান হবেন এবং তিনি মনে করেন যে বেরোলপল্লিতা ইউনিয়নের যে চিকিৎসা সেবা সেটি কিন্তু অচিরেই এর সমাধান হবেন বলে তিনি মনে করছেন। তো এই ছিল মাগুরা বেরোলপল্লিতা ইউনিয়নের যে বিশ্বজা হাসপাতালের সর্বশেষ তথ্য। মাগুরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী হেলাল হোসেন। বসন্ত বরণ বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে জমে উঠেছে যশোরের গদখালি ও আশেপাশের পাইকারি ফুলের বাজার। উৎসবের আগে বাগান থেকে ফুল সংগ্রহ ও সংরক্ষণের ব্যস্ত চাষিরা। এবার ৩০০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা জেলার কৃষি বিভাগের। ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের ঝিকরগাছার গদখালি এলাকার মাঠ জুড়ে ফুটেছে গোলাপ, জারবেরা, গাঁদা, চন্দ্রমল্লিকা সহ নানা রঙের ফুল। উৎসবের বাজার মাথায় রেখে গোলাপে ক্যাপ পরানো সহ ফুলের নানা পরিচর্যায় ব্যস্ত চাষিরা। এবার শীত কম পড়ায় ফুলের উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে বলছেন চাষিরা। এরপরও বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে লাভের আশা করছেন তারা। এর মধ্যে জমে উঠেছে ফুলের বাজার। 4 লক্ষ টাকা খরচ করেছি 4-5 বিঘে ভুঁই মিলিয়ে, কিন্তু সেই তুলনায় আশা আছে 6 থেকে 7 লক্ষ টাকা 8 লক্ষ টাকা আমি বেচাকেনা করবো। 14 ফেব্রুয়ারিতে আসতে আসতে আরো 25টা-30টা বিক্রি হবে আশা করা যায়। গত বছর 40টা পর্যন্ত উঠেছিল। এদিকে মাসের শুরু থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখর ফুলের রাজধানী গদখালি। দিগন্তজোড়া ফুলের মাঠের সৌন্দর্য উপভোগের পাশাপাশি ফুলও কিনছেন অনেকে। এছাড়া ফুল চাষিদের আয়োজনে দর্শনার্থীদের জন্য চলছে মাসব্যাপী মেলা। বন্ধুরা আসছিল, তারা যে গল্প করছে এই কারণেই আসা। গোলাপ কিনলাম, রজনীগন্ধা, জারবেরা, অনেক রকম ফুল একদম নিজের হাত থেকে তোলা। খুব ভালো লাগলো ঘুরে। এবছর পর্যটন যা আসছে বাইরেতে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। ফুল বেচেও শান্তি পাচ্ছি। এই মৌসুমে উপজেলার প্রায় 600 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। আসন্ন 3 দিবস ঘিরে 300 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সারা বছরে যে বিক্রি ফুলের যে অর্থ 300 কোটি টাকা, 250 থেকে 300 কোটি টাকা, এবারও টার্গেট ফিল-আপ হয়ে গেছে প্রায় 300 কোটি টাকা। সামনে আমাদের আরও 2টো প্রোগ্রাম আছে, 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি। এই 2টো ফেব্রুয়ারিতে অনেক আশা করি এছাড়া আরও বেশি বিক্রি হবে। ফুলের ব্যবসার সঙ্গে নানাভাবে জড়িত যশোরের লক্ষাধিক মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কৃষি জমি রক্ষায় মাসব্যাপী সচেতনতা কার্যক্রম শুরু করেছে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন। 21টি ইউনিয়নে মাটি বেচা কেনা বন্ধে চলছে মাইকিং। জনসচেতনতা কার্যক্রমে আইন অমান্যকারীদের জেল জরিমানা ও পরিবেশের ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হচ্ছে। ধাপে ধাপে সব উপজেলায় শুরু হবে এ কার্যক্রম। রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের দেহলা বিল, এই মাঠে একসময় বছরে 200 টন ধান উৎপাদন হতো। অথচ দালালের খপ্পরে পড়ে কয়েক বছর ধরে মাটি কাটার কারণে এখন কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না চাষিরা। একই চিত্র বাকি 5টি উপজেলায়। কৃষি জমি থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটায়। ফলে 10 বছরে 20,000 হেক্টর জমি অনাবাদি হয়ে পড়ে আছে। মাটি বিক্রি করে অসাধু ব্যবসায়ীরা যাতে কোনো রকমের লাভবান হতে না পারে, এই জন্য প্রশাসন বর্তমানে এই কৃষি জমির মাটি কাটা বন্ধের লক্ষ্যে যে উদ্যোগ গ্রহণ করছে তা আমরা সাধারণ কৃষক এবং জনগণ অত্যন্ত সাধুবাদ জানাই। জমির খাস যে উর্বর মাটিগুলো, এগুলো নিয়ে আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলো একদম
কৃষি জমি হারিয়ে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তর বলছে জমির উপরিভাগে 4 থেকে 6 ইঞ্চি গভীরের মাটিতে মূল পুষ্টিগুণ থাকে। এই স্তর কেটে নেয়ায় জমির উর্বরতা কমছে, সার প্রয়োগ করেও মিলছে না কাঙ্ক্ষিত ফলন। উর্বর মাটি ব্যবহার করার কারণে দিন দিনে এখানে ফসলি জমি নষ্ট হচ্ছে এবং ফসল উৎপাদনও কমে যাচ্ছে এবং এখানে জনগণের চাহিদা অনুযায়ী যে পরিমাণ খাদ্যশস্য দরকার কৃষকরা সেই পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করতে পারতেছে না। কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধে তাই সচেতনতা কার্যক্রম শুরু করেছে প্রশাসন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন তারা। টপ সয়েলটা বিক্রি করে দিচ্ছে, এটার বিরুদ্ধে স্যার ব্যবস্থা নিচ্ছেন, যার যাতে কৃষকদের উপকার হয় সেই হিসাবে স্যার এটা বন্ধ করার সর্বোচ্চ চেষ্টা করছে। এখানে ব্যাপক হারে টপ সয়েল কাটা হচ্ছে। আপনারা জানেন যে টপ সয়েল হচ্ছে অর্গানিক সয়েল, যে সয়েল রিফর্ম হতে প্রায় 100 বছর সময় লাগে। তো মাটির প্রয়োজনীয়তা এবং কৃষিকে বাঁচিয়ে রাখার স্বার্থেই আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি। জেলায় 150টি ইট ভাটায় প্রতি বছর 60 থেকে 80 লাখ ইট পোড়ানো হয়। এসব ইট প্রস্তুত করতে দরকার হয় 120 কোটি ঘনফুট মাটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, মাটি কাটা বন্ধে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? আপনি যেমনটি দেখেছেন প্রতিবেদনে, আসলে আমরা দেখেছি যে লক্ষ্মীপুরের যে 150টি ইটভাটা রয়েছে এর মধ্যে বেশিরভাগ ইটভাটাই কিন্তু অবৈধ। আর এইসব ইটভাটায় যে ইট তৈরি প্রস্তুত করতে যে ধরনের মাটি প্রয়োজন হয় আর সেইগুলো কিন্তু যাচ্ছে বিভিন্ন কৃষি জমি থেকে, অর্থাৎ কৃষি জমির যে উপরিভাগ রয়েছে সেটি কিন্তু এক শ্রেণীর যে প্রভাবশালীরা সেগুলা কিন্তু কম মূল্যে কৃষকদেরকে জিম্মি করে তারা মূলত সেগুলা কিনে তারা কিন্তু ইটভাটা দিচ্ছে। তো 150টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের যে তথ্য অনুযায়ী 120 কোটি ঘনফুট যে মাটির প্রয়োজন হয়, অর্থাৎ প্রত্যেকটি ইটভাটায় কিন্তু 60 থেকে 80 লাখ যে ইট পোড়ানো হয়। তো এই ইট পোড়াতে গিয়ে যে কৃষি জমির উপরিভাগের যে জমিগুলার যে টপসয়েল আছে অর্থাৎ মাটি আছে সেগুলো কেটে নেওয়ার কারণে দিন দিনে কিন্তু আমরা দেখেছি অনাবাদি হচ্ছে যে আবাদি জমি, পাশাপাশি এখানে কিন্তু খাল বিল যে জলাশয় তৈরি হচ্ছে, ফলে এখানে বিভিন্ন ধরনের পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। তো এখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটা দেখেছি যে সদর উপজেলা যে তারা যে কার্যক্রমটি শুরু করেছেন গত মাসের জানুয়ারির 15 তারিখ ধরে, অর্থাৎ প্রত্যেকটি এলাকায় তারা মাইকিং করছেন, প্রচারণা চালাচ্ছেন যেন কোনোভাবে মাটি বিক্রি না করা হয়, মাটি কেটে বা ইটভাটা বিক্রি না করা হয়। সে ধরনের প্রশাসনের উদ্যোগে আমরা দেখেছি মাইকিং করা হচ্ছে। এটি সারা জেলায় কিন্তু ছড়িয়ে দেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। তবে আমি সদর উপজেলার যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন জামশেদ আলম রানা, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন তারা এই উদ্যোগটি নিয়েছে শুধুমাত্র কৃষি জমি রক্ষা করতে, অর্থাৎ প্রতি বছরে যে হারে কৃষি জমি কমছে, মানুষের উৎপাদন কমে যাচ্ছে, তাই আগামী কয়েক বছরের মধ্যে যে খাদ্য সংকট দেখার যে আশঙ্কা রয়েছে সেই কারণে তারা আসলে মূলত উদ্যোগ নিয়েছেন যেন কোনো ধরনের কোনো প্রভাবশালী বা কোনো চক্র যেন এই মাটিগুলা কৃষি জমির মাটিগুলা বিক্রি করতে না পারে সেই ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। ইতিমধ্যে তারা বেশ কয়েকটি জায়গায় তারা অভিযান করেছেন, অভিযান পরিচালনা করে তারা যে জরিমানার ব্যবস্থা করেছেন। অর্থাৎ প্রতিনিয়ত তারা যে উদ্যোগ, এই উদ্যোগটি কিন্তু স্থানীয় যে এলাকাবাসী তারা স্বাগত জানিয়েছেন। তারা বলছেন যদি এটি অব্যাহত থাকে তাহলে একদিকে কৃষি জমি রক্ষা হবে, অন্যদিকে যে পরিবেশ যে বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে এমনকি তারা জানিয়েছেন। তারা বলছেন এটি যেন সারা জেলায় ছড়িয়ে দেওয়া যায় সে ধরনের কথা বলছেন। তবে আমরা এখানে অনেক কৃষকের সাথে কথা বলছি, তারা বলছেন গত 20 বছরে লক্ষ্মীপুরে প্রতি বছরে যে হারে যে আবাদি জমি অর্থাৎ কৃষি জমি কমছে সেই তথ্য অনুযায়ী আমরা কৃষি বিভাগের প্রায় 20,000 যে হেক্টর জমির যে আবাদি যে ফসল যে কমছে এমনকি তারা বলছে। তবে এটি যদি অব্যাহত থাকে, যদি প্রশাসনের এই মাইকিং বা জনসচেতনতা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো বা কৃষি জমি রক্ষা হবে এমনকি তারা বলছে। তবে আমরা বেশ কয়েকটি এলাকায় গিয়ে মাটি কেনাবেচা বন্ধ কার্যক্রম নিয়ে লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সোমবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়। এছাড়া সূচনা ফাউন্ডেশনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দানও এতদিন করমুক্ত ছিল।
সেই সুবিধাও এখন বাতিল করেছে এনবিআর। এদিকে গেল মাসে পুতুলের সূচনা ফাউন্ডেশনের নিবন্ধিত ঠিকানায় অফিসের অস্তিত্ব খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন। সে সময় কর ছাড় এবং আর্থিক অনিয়ম সম্পর্কিত নথি সংগ্রহের জন্য অভিযান চালায় দুদক। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুতুলের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।